আচ্ছা, তো এখন যেই চ্যাপ্টারটা এখন করাবো সেই চ্যাপ্টারটা তোমার রেশিও। তো এই রেশিও চ্যাপ্টারটা তোমরা মোরাললেস আগে মোরাললেস তোমরা অল্প স্বল্প করেছো আগে, সেই জন্যে আমার করানো। কিন্তু আমার এখন এইটের অঙ্ক তো একটু স্ট্যান্ডার্ডটা একটু বেশি হবে, একটু ডিটেলসে হবে, আর কিছুই না। আচ্ছা, এবার যেটা ব্যাপার সেটা হলো যে স্টার্ট করা যাক তাহলে। তাহলে তো রেশিও রেশিও বেসিক্যালি কি? রেশিও ইজ দ্য কম্প্যারিজন অফ measures of two or more quantities. Two or more quantities এর কম্প্যারিজন, মেজারমেন্টের কম্প্যারিজন হচ্ছে তোমার রেশিও। দুটো কোয়ান্টিটি আছে, দুটো কোয়ান্টিটির মেজারমেন্ট, শুধু কোয়ান্টিটির মেজারমেন্ট না, কোয়ান্টিটির যে মেজারমেন্ট তার কম্প্যারিজনকে আমরা রেশিও বলি। ধরো আমার আছে এ অ্যান্ড বি আর টু কোয়ান্টিটিস অফ সেম কাইন্ড। ঠিক আছে, এবং শুধু সেম কাইন্ড না, সেম কাইন্ড মানে সেম ইউনিটে থাকতে হবে, ইট হ্যাজ টু বি ইন সেম ইউনিট। রেশিও যদি আমরা দুটো নম্বরে করতে চাই, দুটো নম্বরকে তোমার সেম ইউনিটে থাকতে, যদি সেম ইউনিটে না থাকে তাহলে আমরা করতে পারবো না। A and B are two quantities of same kind. The same kind না, they have to be in same unit। ঠিক আছে, ধরো তাহলে একটা ফ্র্যাকশন, দ্য ফ্র্যাকশন a বাই বি, মানে a ডিভাইডেড বাই বি, সো a বাই বি লিখতে পারি, সেটাকে আমি ক্যান বি কল্ড the ratio of a and b। a by b কেই আমি বলতে পারি is the ratio of a and b। এবং সেটাকে কিভাবে লিখতে পারি? a is to b। এই যে is to যেটা লিখলাম, এই is to যেটা লিখলাম, এই দুটো ডট লিখলাম, এটা মানে হচ্ছে is to। এইসব আশা করি আগে শিখে যেত। তাহলে ধরো আমাকে বলেছে রেশিও অফ ₹9 অ্যান্ড ₹16, আমাকে রেশিও বার করতে হবে। তাহলে কী করবো? আমি 9/16 করে দিলাম, 9/16 কাটাকুটি করে 9/16ই হবে, তাহলে 9:16 হয়ে গেল। ধরো আমাকে বলো রেশিও অফ 150 সেন্টিমিটার অ্যান্ড 100 সেন্টিমিটার। তাহলে 150 সেন্টিমিটার মানে কি লিখতে পারি? 150/100 লিখতে পারি। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গিয়ে তোমার হলো 3/2 or 3:2। আচ্ছা, এবার ধরো তো আমরা যেহেতু জানি রেশিও ইজ আ ফ্র্যাকশন, তো রেশিও ইজ আ ফ্র্যাকশন বলতে পারি। 3:4 3/4 লিখতে পারি। তো রেশিও ইজ আ ফ্র্যাকশন অ্যাকচুয়ালি। তাহলে আমি এই ফ্র্যাকশন রেশিওকে আমি সেম নাম্বার দিয়ে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই অর ডিভাইড করছি। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল
ফর এক্সাম্পল 3:5 আছে, সেটা কি লিখতে পারি? 3/5 লিখতে পারি আমি। অথবা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, 5/4, এটাও 4, 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 4 করে কত? 12/20 হয়ে যাচ্ছে। যদি কাটাকুটি করি, আবার কাটাকুটি করে আমার 3:5ই আসবে। তাহলে বলতে পারি 12/20 বা 3:5 ইকুয়াল 12/20। বা ধরো তোমার 16:24 আছে, সেটা কি লিখতে? 16/24 লিখতে পারি। এটাকে ধরো আমি ডিভাইড করছি সেম নাম্বার দিয়ে, তো 8 দিয়ে ডিভাইড করলাম, এটাকে 8 দিয়ে ডিভাইড করলাম, এটা 2 হলো, এটা তোমার 3 হলো। তাহলে এটা কত হয়ে গেল? এটা তোমার হয়ে গেল 2:3 হয়ে গেল। 2:3 ইকুয়ালস টু আমি 16:24 লিখতে পারি। একই ব্যাপার। আচ্ছা, তাহলে আমি দেখতে পেলাম একটা রেশিওকে, আর রেশিও ইজ এক্সপ্রেসড ইন লোয়েস্ট টার্মস অলসো। ফ্র্যাকশনে যেভাবে লোয়েস্ট টার্ম করতে পারি, রেশিওকেও আমরা লোয়েস্ট টার্ম করতে পারি। আচ্ছা, এটা যে ফার্স্ট পয়েন্ট, এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড প্রপার্টি যদি আমরা ধরি রেশিওর, সেটা হলো যে দ্য অর্ডার অফ দ্য রেশিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য অর্ডার অফ দ্য রেশিও ইজ ইম্পর্টেন্ট। অর্ডার অফ দ্য রেশিও ইজ ইম্পর্টেন্ট মানে ধরো তোমার আছে A:B, সরি ছাড়ো, 5:3 আছে। এই 5:3 কে আমি 3:5 লিখতে পারবো না, ইটস টোটালি রং। 5:3 ইজ নট ইকুয়ালস টু 3:5, নট ইকুয়ালস টু। এখানে 5 আগে 3 পরে আছে, এখানে 3 আগে আছে 5 পরে আছে, ঠিক আছে? ঠিক আছে, সো তো বেসিক জিনিসগুলো জানা খুব দরকার। ঠিক আছে, তো 5:3 কে 3:5 লিখতে পারি। এবার যে এই যে 5:3, 5:3, 3:5, এই যে ইচ টার্মকে আমি যদি বলি যে ইচ অ্যান্ড এভরি, এই যে প্রত্যেকটা এই এক একটা টার্মকে কি বলে, কি জানো? আগের ক্লাসে আমরা পড়েছি এগুলো, জানো কি? আচ্ছা, বলি ব্যাপারটা একটু খুলে। তো একবার এই জিনিসটা বলে দিই, বলিনি, বলা উচিত ছিল প্রথমে। এই যে রেশিও অফ A:B লিখি না, সেটাকে আমরা কি লিখি? A/B লিখি। রেশিও অফ A:B কে আমরা কি লিখি? A/B লিখি। এবার এখানে যে এই যে আমাদের ফার্স্ট যে টার্মটা উপরে যেটা নিউমারেটর যেটা, সেটা রেশিওর ক্ষেত্রে এই যে এটাকে আর বিটাকে, এই দুটোকেই বলা হয় আর দ্য টার্মস অফ দ্য রেশিও, বলা হয় আর দ্য টার্মস অফ দ্য রেশিও। এই এটাকে বলা হয়, দিস এ ইজ কল্ড দ্য ফার্স্ট টার্ম or antecedent, and this b is called the second term or consequent. এই টার্মটা ভালো করে বুঝতে হবে। এ আর বি কে, এ কে বলি আমরা হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট, আর বি কে বলি আমরা কনসিকুয়েন্ট। তাহলে আমরা যদি ধরো 5:3 যদি লিখি, যেটা বলছিল 5:3 যদি লিখি, তাহলে এটাকে 5/3 লিখতে পারবো, কিন্তু আমি এটাকে 3:5 কি লিখতে পারবো? লিখতে পারবো না, বিকজ এখানে 5 আমার অ্যান্টিসিডেন্ট, 3 আমার কনসিকুয়েন্ট। এখানে 3 আমার অ্যান্টিসিডেন্ট, 5 আমার কনসিকুয়েন্ট। যদি আমার অ্যান্টিসিডেন্ট কনসিকুয়েন্টতে পাল্টে যাচ্ছে, তো সেটা কি করে ইকুয়াল হতে? 5:3 is never equal to 3:5। থার্ড যেটা হচ্ছে যে
যে রেশিও সবসময় সেম কাইন্ড অর সেম ইউনিটের মধ্যে তোমার হয়। যেমন ধরো আমি রেশিও বিটুইন দ্য স্টুডেন্টস of a class and salary of teachers, এটা কোনোদিন রেশিও করতে পারবো না, কারণ এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে রুপিস, এটা হচ্ছে নাম্বার, and this is rupees, দুটোকে সেম কাইন্ড, অনেক সেম কাইন্ড না, সেই জন্য আমি তার রেশিও বার করতে পারবো না, ইজ নট পসিবল। আমি আর কার রেশিও, তো রেশিও বিটুইন, ধরো সেকেন্ড একটা এক্সাম্পল দিই, রেশিও বিটুইন দ্য ওয়েট অ্যান্ড হাইট অফ আ চাইল্ড। তো ওয়েট মানে হচ্ছে তোমার কেজি, আর হাইট মানে হচ্ছে তোমার মিটার, সেন্টিমিটার, হোয়াট এভার, যা খুশি হতে পারে, দুটো তো ডিফারেন্ট কাইন্ড, দুটো তো এক সেম কাইন্ড না, হাইট আর ওয়েট দুটোই সেম কাইন্ড, তাই না? তোমার হাইটের তোমার হাইটের সাথে কোনোদিন আরেকজনের ওয়েটের আমি কম্পেয়ার করতে পারি না, তার হাইটেরই কম্পেয়ার করতে হবে, তাহলে এই রেশিওটা তোমার হতে পারবে না। শুধু তাই নয়, রেশিও তোমার হ্যাজ টু বি অন সেম ইউনিটে থাকতে। ধরো একটা 10 কেজি আছে আর একটা তোমার 50 গ্রাম আছে, এই রেশিওটা কোনোদিন হতে পারবে না, ইট হ্যাজ টু বি সেম ইউনিট। এটাকে আমাকে কেজিতে নিয়ে আসতে হবে বা এটাকে আমাকে গ্রামে নিয়ে আসতে হবে, দিয়ে আমরা রেশিও করবো, সেটা পরে দেখাচ্ছি, সেই অঙ্কগুলো কী করে কম্পেয়ার করে দেখাবো। বাট বোথ দ্য কোয়ান্টিটি হ্যাজ টু বি সেম ইউনিট যদি না থাকে তাহলে কিন্তু কোনোদিন সেটা তোমার হবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, লাস্ট যে প্রপার্টি রেশিও, the ratio is very important, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি এটা। রেশিও ইজ আ নাম্বার and has no unit. রেশিও একটা নাম্বার এবং তার কোনো ইউনিট হয় না। রেশিও যে এমন একটা, আরও কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে তার মধ্যে রেশিও একটা পড়ে, যে রেশিওর তোমার ফিজিক্যাল কোয়ান্টিটিস তোমার হয়, মানে রেশিওর তোমার রেশিও তোমার ইউনিট হয় না, ঠিক আছে? তো রেশিও হ্যাজ নো ইউনিট, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কেন হয় না বলতেই তো বলো, কেন হয় না স্যার? ঠিক আছে, কেন হয় না তোমাকে বলছি। ধরো আমাকে বললো রেশিও অফ ₹10 and ₹20 রেশিও বার করতে বলবো, তো রেশিও ₹10 আর ₹20 রেশিও করতে বললো। তো দেখো ₹10 আর 20 রেশিও করলে কত হবে, তোমার এটা উপর, এটা তোমার অ্যান্টিসিডেন্ট, এটা কনসিকুয়েন্ট, তো 10/20, ₹10/20। এবার যখন আমি কাটাকুটি করবো, ডিভাইড করবো, লোয়েস্ট টার্ম করবো, 0 কেটে গেল, 1/2 এলো। এবার দেখো রুপিসও কেটে যাচ্ছে, রুপিসও তোমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তোমার এখানে হচ্ছে তো ক্যান্সেল আউট। তো কি হয় বেশিরভাগ রেশিওতে দুটো যদি সেম ইউনিটের মধ্যে হয়, সে দুটো ইউনিট তোমার ক্যান্সেল আউট হয়ে যায়, বা ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে রেশিও তোমার কোনো ইউনিট হয় না। আচ্ছা, এবার যে টার্মটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট রেশিও। আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পড়েছিলাম। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি ছিল মনে আছে? যে একটা সেম ফ্র্যাকশনকে যদি তার আমি একটা ফ্র্যাকশনকে দিয়ে আমি তার নিউমারেটর ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাই, তাই না? ইকুইভ্যালেন্ট রেশিও সেম। ধরো আমার নাম্বার আছে, ধরো 3/5, 3:5 আছে, 3:5 কি লিখতেন, 3/5 লিখতে পারি। এবার ধরো এই নাম্বারটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইড, তাহলে কত হলো, 6/10 হয়ে গেল। আবার ধরো এই নাম্বারটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 9/15 হয়ে গেল। তাহলে 6/10 মানে 6:10, 9/15 মানে কি 9:15। তাহলে আমি বলতে পারি 3:5 is equivalent to 6:10
অ্যান্ড 9:15 বলতে পারলাম আমি? আচ্ছা, এবার দেখো কিছু এক্সাম্পলসে ঢুকে যাচ্ছে। কপি করে নিও এগুলো। আচ্ছা, এবার ধরো আমি কিছু অঙ্ক করছি, একটু কঠিন থেকেই অঙ্ক করছি। ধরো আমাকে বললো সিম্পলিফাই দ্য ফলোইং রেশিওস। সিম্পলিফাই দ্য ফলোইং রেশিও কি আছে? 2 হোল 2/3 is to 1 হোল 1/15। এটা ভাই কি করে সিম্পলিফাই করব? এটা ভাই আমি কি করে সিম্পলিফাই করব? তাহলে আমি এটা ফ্র্যাকশনে আছে, লেটস কনভার্ট ইট ইনটু আ ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে এটা করে তোমার আসছে 8/3 is to 16/15। ঠিক আছে, এবার আমি যেটা করবো ভালো করে দেখো, আমি কিচ্ছু করবো না, জাস্ট ডিভাইড করে দেবো। রেশিও মানে কি? রেশিও মানে ডিভিশন। তো 8/3 ডিভাইডেড বাই 16/15। রেশিও মানে তো ডিভিশন, ইজ এ ফ্র্যাকশন। তাহলে 8 বাই কমপ্লেক্স ফ্র্যাকশন মনে করো 8/3 ডিভাইডেড বাই 16/5। তাহলে এটা করে তোমার কত আসে? 8/3 ইন্টু 15/16। উল্টে গেল, 3 5 15, 8 2 16, 5/2। তাহলে এটা তাহলে 5/2 মানে কি? 5:2। আচ্ছা, তারপর দেখো আরেকটা অঙ্ক করছি, 1/3 is to 1/6 is to 1/8। ঠিক আছে, সো এখানে দেখো আমি কি, এটা তিনটে নাম্বার। এবার একটা ফ্র্যাকশন তো কোনোদিন 1/3 ডিভাইডেড বাই 1/6 ডিভাইডেড বাই 1/8 করতে পারবো না। কমপ্লেক্স ফ্র্যাকশন অ্যাটলিস্ট তোমার এটা একটা নিউমারেটর, এটা ডিনোমিনেটর, আবার এর নিচে ডিভাইড করে তো আমি নাম্বারটা কিছু বসাতে পারবো না, তাই না? এর নিচে তো আমি আবার কিছু লিখে ডিভাইড করে বসাতে পারবো না। তাহলে কি করতে পারি? এটা করতে পারি, দেখি কি করতে পারি। তাহলে এই অঙ্কগুলো ভালো করে দেখো। আমি প্রথমে তো আমার 3 6 আর এইটা এলসিএম বার করবো। এলসিএম অফ 3 6 অ্যান্ড 8। এটা এলসিএম বার করলে কত হয়? 3 6 8। আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, সরি হয়ে গেল 2 1 2 2 6 24। তাহলে এলসিএম 24 হচ্ছে। এবার যেটা তোমার এলসিএম এলো, সেই এলসিএমটা দিয়ে আমি কি করবো? আমি প্রত্যেকটা নাম্বারকে আমি ডিভাইড করে দেবো। তাহলে দেখো 1/3 ইন্টু 24 ইস টু 1/6 ইন্টু 24 ইস টু 1/8। যেমন ইস টু ছিল মাঝখানে ইস টু বসে থাকবে ইন 24। তাহলে কি হলো দেখো, আমার যে ডিনোমিনেটর পার্টটা সরে যাচ্ছে এখান থেকে। আমার ফ্র্যাকশনের ডিনোমিনেটর পার্টটা যেটা ছিল সেটা আমার সরে যাচ্ছে, সরে আমার হচ্ছে 6:4:3। দিস ইজ মাই। এটার কাটাকুটি যাবে? এটা কি লোয়েস্ট টার্ম করতে পারবো আমরা? ভুল করলাম না? 8 হবে, সরি দিস ইজ ইউর আনসার। আচ্ছা, একটু 8 স্ট্যান্ডার্ড অঙ্ক মানে একটু 8 স্ট্যান্ডার্ডের মতনই হবে, সরি 7 অঙ্ক মানে 7 স্ট্যান্ডার্ডই হবে। তো 6 যেগুলো ইজি অঙ্ক করে সেই রকম অঙ্ক এক্সপেক্ট করো না এখানে, ঠিক আছে? এগুলো তো জাস্ট বেসিক, এগুলো তো হয়তো 6এও করেছো। এবার আস্তে যে সামগুলো ঢুকবে এগুলো একটু টাফ সাম ঢুকবে, আগে থেকে বলে দিলাম। তো একটু সিরিয়াসলি নেক্সট পার্টটা একটু সিরিয়াসলি দেখবে। এবার দেখো কি আছে, if a is to b equals to 3:4 and b is to c equals to 6:7, find a is to c। ঠিক আছে, তো দেখো তাহলে a is to b মানে কি? আমি a by b লিখতে পারি। a by b মানে 3/4।
বি বাই সি, বি ইস টু সি কে কি লিখতে পারি? বি বাই সি লিখতে পারি ও 6/7 লিখতে পারি আমি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার এলো আমার, এ বাই বি মানে 3/4, বি বাই সি মানে 6/7। এবার যেটা ব্যাপার ভালো করে দেখো, এই পার্টে আমার বিটা হচ্ছে তোমার, আমার কি বার, এ টু সি বার করতে বলেছে, ফাইন, কোনো অসুবিধা নেই। তাহলে এ বাই বি হচ্ছে 3/4 আর বি বাই সি হচ্ছে 6/7, ঠিক আছে। এবার দেখো ভালো করে দেখো, ভালো করে এই পার্টটা দেখবে কিন্তু, ঠিক আছে। এই পার্টে আমাকে এ টু সি বার করতে বলেছে। আমি যেটা করব সেটা হচ্ছে যে ভালো করে দেখবে, আমি এই পার্টটাকে আর এই পার্টটাকে মাল্টিপ্লাই করে দেবো। এর এই ইকুয়েশন লেফট, এই পার্টের সাথে এটা মাল্টিপ্লাই করব, এই পার্টের সাথে আমি এটা মাল্টিপ্লাই করব, বলতে পারলাম। তাহলে কি হচ্ছে দেখো, এ বাই বি ইন্টু বি বাই সি ইকুয়ালস টু 3/4 ইন্টু 6/7। কথাটা কি বলতে পারলাম আমি? কথাটা কি হোপফুলি আমি বলতে পারলাম? না বলতে পারলে আবার বলছি যে তোমার এইচ টু বি 3:4 করে, বি টু সি 6:7 বলে, ফাইন্ড এইচ টু সি বলেছে। তাহলে এ বাই বি আমি 3/4 করলাম, বি বাই সি আমি 6/7 ছিলই, তাহলে আমি এই পার্টটার সাথে এই পার্টটা মাল্টিপ্লাই করে দিলাম। যে আমি এই পার্টটার সাথে এই মালটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 3/4 ইন্টু 6/7 হলো। তাহলে আমি কাটাকুটি করছি, 2 2 4, 3 2 6, 3 2 থার্ড কি করছি, কি দিয়ে করবো, 2 দিয়ে করবো, 2 2 4, 2 3 6, তাহলে কত আসে 9/14। আর এখান থেকে বি বি কেটে গেল, তাহলে কি পড়ে গেল, এ বাই সি মানে তো এইচ টু সি ইকুয়ালস টু 9:14। as simple as that, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার দেখো এবার দেখো আরেকটা অঙ্ক দেখো। দেখতে হবে, এবার দেখো if a is to b equals to 5:6 and b is to c equals to 8:9, ঠিক আছে। আমাকে বলে যে ফাইন্ড a is to b is to c, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো আমাকে a is to b is to c বার করতে বলেছে, তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার a is to b মানে কি, a বাই b মানে যে 5/6, b বাই b is to c মানে b বাই c হচ্ছে 8/9। এবার আমি যেটা করবো ভালো করে দেখো, এখানে আমার b আছে 6, এখানে b হচ্ছে 8, a is to b হচ্ছে c যদি বার করতে, তাহলে a 5 দেখতে পাচ্ছি, c 9 দেখতে পাচ্ছি, c এর পার্ট 9, a এর পার্ট 5, কিন্তু b 6 b 8। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে bটাকে সেম করতে হবে কিছু করে, আমাকে বি পার্ট যেটা আছে আমার সেটা আমাকে সেম করতে হবে। সেম না করি তাহলে আনসার বেরোবে না। তাহলে কি করতে পারি, আমার এ বাই বি হচ্ছে তোমার 5/6, বি বাই সি হচ্ছে তোমার 8/9। তাহলে কি করতে পারি, আমি যেটা করতে পারি সেটা হলো যে আমি ডিনোমিনেটরকে সেম রাখতে হবে, তাহলে বি, এই বি কে আমার সেম রাখতে হবে। তাহলে বি কে যদি সেম রাখতে হয়, তাহলে এই যে এখানে যেটা আছে 6 আর এই 8, আমি এটা এলসিএম করবো। 6 আর এইটা এলসিএম করলে যেটা হবে, এলসিএম করছি আমি, আমার জাস্ট কার্ডটার এই 6, এই বি বি এর শুধু এলসিএম করছি, 6 আর এইটা এলসিএম করছি, 2 3 6, 2 4 8, 2 3 6 24 হলো। তাহলে এইটা, তাহলে 6 এর সাথে কত মাল্টিপ্লাই করলে এলসিএম আমার 24 হলো। আচ্ছা, একটু আস্তে আস্তে এলসিএম 24 হলো। তাহলে আমি 6 এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমার 24 আসতে পারে? 4 মাল্টিপ্লাই করলে অবভিয়াসলি। তাহলে আমার ডিনোমিনেটর 20, বি আমার 24 হয়ে গেল। এবার এক দিয়ে করলে তো হবে না, আমাকে উপরেও করতে হবে, তাহলে 5 4 20 হয়ে গেল। খুব ভালো কথা। এবার দেখো আমি 8-এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমার 24 আসবে, কেন আমাকে বিটাকে 24 আনতে হবে। তো 8-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 24 আসবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 24 হয়ে গেল। নিচেও 3 দিয়ে তাহলে মাল্টিপ্লাই করতে হবে। আমরা জানি যে ফ্র্যাকশনে তো আমরা জিনিসগুলো জানি, তাই না? একই নাম্বার দিয়ে সেম নাম্বারকে নিউমারেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করতে হয়। 27 হয়ে গেল। তাহলে আমার কি হলো দেখো, এ তাহলে 20 হয়ে গেল, সি তোমার 27 হয়ে গেল। দ্যাট ডাজেন্ট ম্যাটার, ইকুইভ্যালেন্ট এইগুলো সব কটা, বেড়ে যাক তাতে অসুবিধা, ইকুইভ্যালেন্ট তো ইকুয়ালি হবে এইগুলো।
কিন্তু বি হচ্ছে তোমার 24 হয়ে গেল। তাহলে এখানেও বি 24, এখানেও বি 24, তাহলে কি হলো আমার এ ইজ টু বি ইজ টু সি ইকুয়ালস টু 20:24, নিচে লিখি 20:24:27, as simple as that. ঠিক আছে, আচ্ছা এবার অঙ্কটা করছে ভালো করে দেখো। এক্সাম্পল 6 কি আছে, ডিভাইড rupees 260 among the children in the ratio 1/2:1/3:1/4। আচ্ছা, 260 যে মানিটা আছে সেটা আমাকে চিলড্রেনদের মধ্যে, তিনটে চিলড্রেনদের মধ্যে অবভিয়াসলি এই রেশিওতে আমাকে ভাগ করতে হবে 1/2:1/3:1/4। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এটা পুরোটা একটা ফ্র্যাকশনে আছে। আগে তো এটা তো পরে ডিভাইড হবে, আগে এই যে ফ্র্যাকশন আছে এটাকে আমাকে রেশিওতে আনতে হবে। তো রেশিওতে যদি না আনি, এটা ফ্র্যাকশনে আছে 1/2:1/3:1/4, পুরোটাই ফ্র্যাকশনে আছে। আমাকে আগে এটা হোল নাম্বারে আনতে হবে। যদি হোল নাম্বার, আমি যদি রেশিওকে হোল নাম্বারে না আনি তাহলে আমি ডিভাইড করতে পারবো না, কোনো রেশিও বাড়ি করতে পারবো না। তাহলে আগের যে ফার্স্ট স্টেপ, যদি ধরো তোমার আমার ফ্র্যাকশনে আছে, আমার রেশিও বলেছে কিন্তু আমার এটা ফ্র্যাকশনে আছে, পুরো পার্টে 1/2:1/3:1/4 পুরোটাই তোমার ফ্র্যাকশনে আছে। এবার এটা আমি কি করে বার করবো রে ভাই, এটা আমি কি করে বার করবো রে ভাই? ঠিক আছে, তো আমি কিছুক্ষণ আগে তোমাকে শিখিয়েছি যে তোমার যদি কোনো নাম্বার যদি তোমার রেশিওতে থাকে, সরি যদি তোমার কোনো রেশিও ফ্র্যাকশন, তিনটে নাম্বার তো ফ্র্যাকশনে আছে, আমরা কি করবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে ডিনোমিনেটর যেগুলো আছে 2 3 4 এখানে যেটা আছে তার এলসিএম করে দেবো। 2 3 4 18 হয়ে গেল, তাহলে এলসিএম হচ্ছে তোমার 18 হয়ে গেল। তাহলে এলসিএম 18 হওয়ার পরে আমি কি করবো, আমি আমার প্রত্যেকটা নাম্বারের এখানে যেগুলো আছে সেইগুলোকে আমি 1/2, আমি এইগুলোকে 18 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 1/2 ইন্টু 18 ইজ টু 1/3 ইন্টু 18 ইজ টু 1/4, ভুল হয়েছে, এলসিএম 12 হবে। 2 3 6 12। কী করে বুঝলাম বলো তো, আমি একটা তার মধ্যে একটা জিনিস ভুল করে দিয়েছিলাম। কী করে বুঝলাম বলো তো যে আমার এলসিএমটা দুম করে আমার কেন মনে হলো ভুল হয়েছে? কেন আমি যেই আমার এই যে 18টা দিয়ে যখন আমি 1/4কে মাল্টিপ্লাই করতে যাচ্ছিলাম, 18টা ডিভিজিবল যাচ্ছিল না, কমপ্লিটলি ডিভিজিবল যাচ্ছিল না। তো কমপ্লিটলি ডিভিজিবল না যায় তাহলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে হয়তো আমাদের এলসিএমটা ভুল হয়েছে। তাহলে দেখো এখানে 12 লেখো, এখানেও 12 লেখো, এখানেও 12 লেখো। তাহলে কি আসে, 4 3 12, 3 4 12, 2 6 12, তাহলে কি আছে 6:4:3। এবার এটার কাটাকুটি যাচ্ছে, দেখো রেশিও করতে গেলে সেম নাম্বার দিয়ে লোয়েস্ট টার্ম যেতে হবে, একই নাম্বার তিনটে নাম্বারকেই কাটাকুটি যেতে হবে, তো যাচ্ছে না। সেম নাম্বার, দেখো 6 আর 4, 6 আর 4, 6 আর 4 2 দিয়ে যাবে, 4 আর 6 আর 3 তোমার 3 দিয়ে যাবে, কিন্তু 6 4 আর 3 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টরস নেই, তাহলে এটা যাবে না, এটাই কাটাকুটি এটাই থেকে যাবে, আর এটাকে লোয়েস্ট টার্ম করা যাবে না। আচ্ছা, এবার যেটা ব্যাপার সেটা হলো যে আমি এবারকে ডিভাইড করতে হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হলো ডিভাইড করতে হবে। এবার দেখো ডিভাইড করার একটা রুল আছে, এই রুলটা আমি শেখাই। সেটা হলো যে ফার্স্ট কোয়ান্টিটি ইকুয়ালস টু ফার্স্ট টার্ম divided by sum of the terms into যেটা নাম্বার যেটা দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়ান্টিটি আমি বার করছি, ফার্স্ট কোয়ান্টিটি লিখো না, ফার্স্ট শেয়ার লেখো, প্রথম জনের শেয়ার। তাহলে ফার্স্ট টার্ম এখানে কি, এখানে ফার্স্ট টার্ম হচ্ছে 6 বাই সাম অফ দ্য টার্ম 6 + 4 + 3 ইন্টু নাম্বার কত 260, ইন্টু নাম্বার কত তোমার 260। এবার দেখো কোথায় করি, এখানে করছি।
তাহলে 6 বাই এটা 6 + 4 10 13 ইন্টু 260, নাম্বারটা 260 বসলে যে নাম্বার যেটা ছিল যেটা যাকে ডিভাইড করতে 3 ভাগে ডিভাইড করতে হবে, 13 2 স্যার 13 20 স্যার 260, 20 ইন্টু 6 করলে কত হবে 120, তাহলে রুপিস 120 হয়ে গেল। এটা ফার্স্ট পার্ট বেরিয়ে গেল। কপি করে নিয়েছো তো অঙ্কগুলো কপি করো, ভিডিওটা পজ করে কপি করে না, আমি মুছবো কয়েকটা পার্ট। এবার দেখো আমি কত বেরিয়েছিল না, ফার্স্ট শেয়ার কত বেরোলো 120 বেরোলো, তাই তো 13 ইন্টু, হ্যাঁ। এবার সেকেন্ড চিলড্রেনের শেয়ার কত হবে, ফর্মুলাটা কি হবে আমার, ফর্মুলা হবে আমার সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই সাম অফ দ্য টার্মস ইন্টু নাম্বার। দেখো ফর্মুলা কিন্তু একই আছে, শুধু ফার্স্ট টার্মের জায়গায় সেকেন্ড টার্ম বসে গেছে, বাকি ফর্মুলা কিন্তু একদম সেম, ঠিক আছে। তো সেকেন্ড টার্ম হচ্ছে তোমার, সেকেন্ড টার্ম কত ছিল 4 ছিল, 4 বাই 13, 6 + 4 + 13, এখানে কত 13 বেরিয়েছিল, 6 + 4 + 13, 10 বার করে ক্যালকুলেশন করার দরকার নেই, ইন্টু 260, এটা মাল্টিপ্লাই করলাম, রুপিস 80 এলো। এবার থার্ড শেয়ার বার করার দুটো প্রসেস আছে, একটা যেটা তুমি করতে পারো টোটালের থেকে এই দুটো তোমার এই যে 120 আর 80 প্লাস করে দিয়ে মাইনাস করে দিতে পারো, 260 মাইনাস 80 প্লাস 120 করলাম, তাহলে এটা 260 মাইনাস এটা তোমার 200 হয়ে গেল, এটা তোমার রুপিস 60 হয়ে গেল। এই ফর্মুলা দিয়ে করতে পারো, আর যেটা চাও তুমি থার্ড এই ফর্মুলাটা দিয়ে করতে পারো, জাস্ট কী হবে এখানে সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম হবে বাই সাম অফ দ্য টার্মস ইন্টু 260 করেও করতে পারো। আচ্ছা কপি করে নাও, পরের মতো করছি, ভিডিওটা পজ করে কপি করে নাও। এবার দেখো একটা অঙ্ক, a certain sum of money is divided into 2 parts in the ratio of 5:8. একটা সার্টেন সাম অফ মানি, একটা সার্টেন টাকাকে, আগের বছর 260 বলে দিয়েছি না, 260টা বলে দেয়নি, তারপর ওই টাকাটাকে 5:8 রেশিওতে তোমাকে ভাগ করা হয়েছে। এবারে ফার্স্ট পার্ট মানে ফার্স্ট যে শেয়ার পেয়েছে সেটা হচ্ছে তোমার রুপিস 250, ফার্স্ট যে শেয়ার পেয়েছে সে 250, আর আমি ফাইন্ড দ্য টোটাল পার্ট বার করতে বলেছে, টোটাল অ্যামাউন্ট, মানে বাকি কথা আমাকে সার্টেন সাম অফ মানিটা আমাকে বার করতে বলেছে, আমাকে সার্টেন সাম অফ মানিটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। সো ভালো করে দেখো, আমাকে সার্টেন সামটা আমাকে বার করতে বলেছে। এবার আমাকে সার্টেন সামটা আমাকে বার করতে বলেছে, তাহলে আমি কি করছি, আচ্ছা কিছু লোকের স্টুডেন্টদের অ্যালার্জি হবে, আমি এক্স ধরে করবো, কিন্তু অ্যালার্জি হলো কিছু করার নেই, এক্স ছাড়া কী ধরে করবো আমি, ঠিক আছে। তাহলে লেট দ্য টোটাল অ্যামাউন্ট, আমি যে টোটাল অ্যামাউন্টটাকে আমরা আগে ক্লাসে লিনিয়ার ইকুয়েশন শিখেছিলাম, অ্যালজেব্রা শিখে টোটাল অ্যামাউন্টটাকে আমি একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমার এখানে
দুটো টার্মস আছে, একটা 5 একটা 8, রেশিও দুটো টার্মস আছে 5 আর 8, আমি সাম অফ দ্য টার্মস করে দিচ্ছি। সাম অফ দ্য টার্মস করলে কত হয়, 5 + 8 হয়ে যাবে। 5 + 8 যদি হয় তাহলে আমার কত হয়ে যাচ্ছে, 5 + 8 যদি হয় আমার 13 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে দেখবে, তাহলে আমার যে ফার্স্ট যে পার্ট, যেটা ফার্স্ট যে পেয়েছে আর কি, ফার্স্ট পার্ট যে লোকটা পেয়েছে সে হচ্ছে তোমার 5, বা মানে সে কত পেয়েছে, সে হচ্ছে ফার্স্ট পার্ট দিয়ে দিয়েছে কত, ফার্স্ট পার্ট 250 দিয়ে দিয়েছে। তাহলে বলতে পারি এক্স ফার্স্ট টার্ম হচ্ছে 5, ফার্স্ট টার্ম হচ্ছে 5, তাহলে আমি কি লিখতে পারি, 5/80 লিখতে পারি। তোমার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট ইয়ারের ফর্মুলা কি ছিল, যে ফর্মুলা দিয়ে লিখি, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই সাম অফ দ্য টার্মস ইন্টু নাম্বার, অ্যাকচুয়াল নাম্বার যেটা ছিল। তাহলে এই নাম্বারটা আমরা জানি না, এখানে জানার দরকারও নেই। তো ফার্স্ট পার্টটা কত, ফার্স্ট পার্টটা ₹250 বলে দিয়েছে, ফার্স্ট টার্ম কত 5, সাম অফ দ্য টার্মস কত 18, ইন্টু নাম্বার, নাম্বার আমি জানি না কত, নাম্বারটাকে এক্স ধরে নাও, নাম্বারটাকে এক্স ধরেছিলাম, এক্স ধরে নাও। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে আমার এটা দেখো, এটা এইদিকে চলে গেলে কি হয়ে যাবে, এটা এর সাথে মাল্টিপ্লাইতে আছে, এটা এর সাথে তোমার মাল্টিপ্লাইতে আছে, যদি মাল্টিপ্লাইতে থাকে, যদি এটা এইদিকে চলে যায় তোমার কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে অবভিয়াসলি। তাহলে 250, এটা যদি এদিকে চলে যায় কি হবে, 18/5 হয়ে যাবে, ইকুয়ালস টু এক্স, ইকুয়ালস টু এক্স হয়ে যাচ্ছে। এবার কোথায় লিখ, এখানে লিখি, তাহলে কাটাকুটি করি, 5 5 50, 5 × 50 হলে 250 হয়, 5 দিয়ে কাটলাম 5 হলো, আর 0টা ওপরে চলে গেল। এবার 18 ইন্টু তোমার যদি আমি, সরি 13 আছে না, সরি আমি 18 কোথা দিলি না, 13 হবে এটা, সরি 13 আছে, বাকি মাল্টিপ্লাই করি, 13 5 কত হয়, 65 হয়, আর এখানে 0 ছিল, 0টা চলে গেল, তাহলে টোটাল অ্যামাউন্ট আমার হয়ে গেল ₹650। বলতে পারলাম আমি। আচ্ছা, এবার দেখো, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, a natural number has been divided in the ratio of 5:9, একটা ন্যাচারাল নাম্বারকে, ওটাকে তো ন্যাচারাল নাম্বার has been divided into 5, একটা নাম্বারকে সেটাকে 5:9 রেশিওতে ডিভাইড করেছে। এবার যদি the difference of this part of these parts is 24. The natural number is divided in the ratio 5:9. The difference of this part is 24. Find the number and two parts. আমাকে নাম্বারটা বার করতে বলেছে এবং দুটো পার্ট বার করতে বলেছে। আমাকে নাম্বারটা বার করতে বলেছে, যে এই যে ন্যাচারাল নাম্বারটা এবং তার দুটো পার্ট, যে 5:9 ভাঙা হয়েছে, সেই অ্যাকচুয়াল যে দুটো পার্টে ভাঙা হয়েছে আর কি, ধরো 250 আছে, 250কে 200 আর 50তে ভেঙেছে, 250কে তোমার 200 আর 50তে ভেঙেছে, সেই দুটো নাম্বার তোমাকে 200 আর 50টাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো আমাকে কি বলেছে আগে দেখি, তাহলে আমাকে দেখো, আমাকে 5:9 রেশিও বলে দিয়েছে। আচ্ছা, তাহলে আমি কি করছি দেখো, ভালো করে দেখবে, যে আমি দুটো পার্টকে let the two parts be 5x and 9x, আমি দুটো পার্টকে 5x আর 9x আমি ধরলাম। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে দেখো এদের মধ্যে ডিফারেন্স হলো 24, তাহলে আমি লিখতেই পারি যে 9x - 5x = 24 লিখতেই পারি আমি।
তাহলে 9x মাইনাস 5x 24 লিখি, তাহলে আমার 9x মাইনাস 5x হলো 4x হলো 24, তাহলে x ইকুয়ালস টু 24/4, তাহলে 4 6 আর 24, তাহলে x ইকুয়ালস টু 6। এই লিনিয়ার ইকুয়েশনটা বোঝাতে পারলাম, এটা ছোট ক্লাসের লিনিয়ার ইকুয়েশন। 9x মাইনাস 5x 24, 9x মাইনাস 5 4, 4x ইকুয়ালস 24, x ইকুয়ালস 24/4 ইকুয়ালস 6, তাহলে x ইকুয়ালস 6 বেরিয়ে গেল। তাহলে আমি দুটো পার্ট কি ধরেছি, রেশিও 5x আর 9x ধরেছিলাম। তাহলে আমার নাম্বারগুলো কি হবে, একটা তোমার 5 ইন্টু তোমার 6 হবে, 5x ছিল একটা নাম্বার 5x ছিল, তাহলে 5 ইন্টু 6 ইকুয়ালস টু 30, আর 9 ইন্টু 6 আরেকটা হচ্ছে তোমার 54। দেখো দুটো পার্ট বেরিয়ে গেল, দুটো পার্ট তোমার বেরিয়ে গেল। এবার ধরো তোমাকে বললো যে নাম্বারটা বার করতে, নাম্বারটা কত হবে, ন্যাচারাল নাম্বারটা দুটো অ্যাড করে দিলেই বেরিয়ে যাবে, কেন এই নাম্বারটাকে দুটো পার্টে ভাঙা হয়েছিল যে ন্যাচারাল নাম্বারটাকে। তো 30 প্লাস 54 ইকুয়ালস টু 84। তাহলে তোমার কি বল, তারপর নেক্সট সাম দেখো, নেক্সট তিনটে প্রবলেম সামস দেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটা দেখো, দ্য প্রেজেন্ট এজেস অফ Rohan and Divya are in the ratio of 4:3। রোহন আর দিব্যার রেশিও হচ্ছে 4:3 রেশিওতে আছে। এবার 6 বছর পর, মানে 6 years hence মানে 6 বছর পর, 6 বছর পর their রেশিও উইল বি, তাদের এজের রেশিও হচ্ছে তোমার কত হয়ে দাঁড়াবে, উইল বি 6:5। প্রেজেন্ট এজের রেশিও 4:3, 6 বছর পরে ওদের এজের রেশিও দাঁড়াবে হচ্ছে 6:5। তাহলে আমাকে বলে যে ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজেস। প্রেজেন্ট এজেস আমাকে বার করতে বলেছে, খুব সিম্পল হিসাব। এবার দেখো আমি কি করবো, খুব সিম্পল একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে আমাকে আগের অঙ্কটার মতন যে আমরা ধরেছিলাম না 6x 5x যেটা রেশিও বলে, সেটাই আমরা এক্স এর টার্মসে ধরে নেবো। তাহলে এখানে 4:3 বলেছে প্রেজেন্ট এজের রেশিও, তাহলে আমি ধরে নিচ্ছি লেট দ্য প্রেজেন্ট এজ অফ রোহন বি 4x and Divya be 3x। ঠিক আছে, এবার কি হলো, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট এজ, ঠিক আছে। তাহলে আফটার 6 ইয়ার্স রোহনের এজ কত হবে, রোহনের এজ হবে 4x প্লাস কত হবে, 6 বছর পর কি হবে 4x প্লাস 6 হবে। আর যদি তোমার বয়স 10 বছর হয়, তাহলে তোমার 6 বছর পর বয়স কত, 10 প্লাস 6, এখানেও তাই আছে 4x প্লাস 6 হয়ে গেল। আর আফটার 6 ইয়ার্স দিব্যার বয়স কত হবে, 3x প্লাস 6 হয়ে গেল। এবার এদের যে রেশিও, এদের রেশিও 6:5, তাহলে রেশিও কি, তাহলে এটা হচ্ছে তাদের অ্যাকচুয়াল এজ বলতে পারি এই মুহূর্তে। এখন এই মুহূর্তে ওদের এখন অ্যাকচুয়াল এজ 6 বছর পরে, তাহলে আমি কী লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ভালো করে বুঝবে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এইটা মানে এই যে রোহনের প্রেজেন্ট এজ ডিভাইডেড বাই দিব্যার এজ যদি করি, দ্যাট উইল বি ইকুয়ালস টু আমার 6/5 হবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ব্যাপারটা খুব ভালো করে বুঝবে। রোহনের এজ ডিভাইডেড বাই দিব্যার এজ ইকুয়ালস টু 6/5 হবে। কেন, ধরো আমি বলছি রোহনের এজ, ধরো আমি বলছি 20 ইয়ার্স, দিব্যার এজ ধরো 16 ইয়ার্স, তাহলে আমি 20/16 যদি করতাম, তাহলে আমার এই রেশিওটা আসতো 6/5 আসতো, 6/5 6:5। তাহলে এই ব্যাপারটা লিখতে পারি 4x প্লাস 6 ডিভাইডেড বাই 3x প্লাস 6 ইকুয়ালস টু 4/3। এটা আসতে পারে আমার, আমি একটু এদিকে চলে যাচ্ছি। এবার দেখো, ওটা একটু করি, হ্যাঁ। এবার দেখো যেই পার্টটা, এবার এটা লিনিয়ার ইকুয়েশনের ব্যাপার আছে ভাই। লিনিয়ার ইকুয়েশনে এরকম লিনিয়ার ইকুয়েশন তোমরা ক্লাস 6-এ মোটামুটি করেছো, মনে হয় করেছো, অবভিয়াসলি 7-এর রেশিও দিয়েছে মানে তোমাদের এই পার্টটা তোমরা করেছো। তবে আমরা এখানে কি করবো দেখো, এটা সিম্পল একটা, আমরা ক্রস মাল্টিপ্লাই করবো এখানে এক্স এর ভ্যালু বার করার জন্য।
ক্রস মাল্টিপ্লাই মানে ভালো করে দেখো 4x প্লাস 6 ইন্টু, আচ্ছা আমি অত দূর যাচ্ছি না, আমি সেন্টার অফ দ্য বোর্ডে করার চেষ্টা করছি, তোমাদের আমার লিখতে অসুবিধা, তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি ওপরটা মুছে দিচ্ছি। কি করছি দেখো, আমি 4x প্লাস 6 ডিভাইডেড বাই 3x প্লাস 6 ইকুয়ালস টু 4/3। ঠিক আছে, ধর আমি ক্রস মাল্টিপ্লাই তো করবো, লিখে কি করবো একই জিনিস, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে 4x প্লাস 6 ইন্টু 3 ইকুয়ালস টু 4 ইন্টু 3x প্লাস 6, এই ব্যাপার। এবার মাল্টিপ্লাই করো 4x ইন্টু 3, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, 4x ইন্টু 3 করলে কত হয়, কত হয় 4x ইন্টু 3 করলে 12x হয়, 6 ইন্টু 3 করলে কত হয় 18 হয়, 4 ইন্টু 3x করলে কত হয় 12x হয়, 4 ইন্টু 6 করলে 24 হয়, as simple as that। এবার দেখো দেখি 4x তো কেটে যাবে, তো দেখি 12x যদি কি করে 6:5 আছে নাকি, ও সেট, আমি 4/3 বসিয়ে দিই, সরি একটু আগে অঙ্কটা যেটা আমি যে রেশিওটা কত বলেছে, রেশিওটা আমার 6:5 মানে 6/5 বলেছিল, তো রেশিওটা 6/5 বসিয়েছিল, 4 বলেছিল, 4/3 তো নয়, ঠিক আছে, তো 6 সরি তোমার এই যে রেশিওটা যেটা ছিল সেটা 6:5 ছিল, তো বইতে দেখে নাও, এমএল লাগলে বই যদি কারো থেকে থাকে এই রেশিওটা 6:5 ছিল, আমার কোশ্চেনও তাই ছিল, তাই না, তাহলে এটাকে 6/5 লিখতে হবে, অন্য কিছু লিখতে পারবো না, তাহলে তোমার এই ব্যাপারটা কি হবে ভালো করে দেখো, फोर एक्स प्लस 6 इंटू 5 is 6 into 3x plus 6, 4x into 5 20x, 6 into 5 30, 6 into 18x plus 12 plus 36, 2x equals to 36। এটা দেখো এখানে কি হচ্ছে দেখো ভালো করে, এই যে মাল্টিপ্লাই করলাম, জাস্ট আর কিচ্ছু করিনি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করেছি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করেছি, আর কিচ্ছু করিনি, জাস্ট লিনিয়ার ইকুয়েশনস, আর কিচ্ছু করিনি এই পার্টে। এবার কি হচ্ছে 18x এইদিকে চলে আসছে, তো 20x মাইনাস 18x, আর 30টা এইদিকে চলে আসে 36 মাইনাস 30, তাহলে কত হচ্ছে দেখো 20x মাইনাস 18x করলে কত হয় 2x হয়, আমরা জানি 36 মাইনাস 30 করলে কত হয় 6 হয়, তাহলে x ইকুয়ালস টু 6/2, দ্যাট ইজ ইকুয়ালস টু, মনে করি এটা ব্লু থেকে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে গেল, ম্যাজিক্যাল ইঙ্ক, ঠিক আছে, তাহলে কি বেরোলো, কিছুই বেরোয়নি, এক্স এর ভ্যালু বেরিয়েছে এখনো পর্যন্ত, মানে এক্স এর ভ্যালু বেরিয়েছে, তাহলে আমাদের প্রেজেন্টেজ বার করতে বলে, তাহলে প্রেজেন্টেজ আমি কত নিয়েছিলাম, রোহনে 4x নিয়েছিলাম আর দেবিয়ার 3x, তাহলে রোহনের এজ কত হবে, রোহনের প্রেজেন্টেজ নিয়েছিলাম 4x, তাহলে 4 ইন্টু 3 12, আর দেবিয়ার প্রেজেন্টেজ কত নিয়েছিলাম আমি 3x, মানে 3 ইন্টু 3 দেখো 9, আর 12:9 করো, দেখো তোমার 4/3 বেরোচ্ছে, আর এর সাথে প্লাস 6 করে দাও, তার রেশিও করো, দেখো 6:5 বেরোচ্ছে, হতেই হবে। তারপরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, দ্য রেশিও of the number of girls to the number of, আচ্ছা এই লাস্ট তিনটা অঙ্ক মানে এর আগে থেকে যে অঙ্কগুলো দেখাচ্ছিলাম, এটা যারা একটু নতুন স্টুডেন্ট মানে ধরো যাদের কনসেপ্ট অ্যালজেব্রা কনসেপ্ট ক্লিয়ার নেই, বেসিক কনসেপ্টসগুলো, তাদের একটু অসুবিধা হবে পড়তে, যদি বুঝতে না পারো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, অ্যালজেব্রা যখন দেখাবো তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই অনলাইন ক্লাসেসগুলো ফার্স্ট অফ অল যতটা সম্ভব চেষ্টা করানো হচ্ছে যে অনলাইন ক্লাসেসগুলো ঠিক করে, মানে যতটা কভার আপ করানো যায় সিলেবাসে, যতটা সিলেবাসে কভার আপ করানো যায় ততটা আমি কভার আপ করার চেষ্টা করছি এই লকডাউন পিরিয়ডে। লকডাউন পিরিয়ডে ম্যাথস করা খুব, এই অনলাইনে ম্যাথস করানো ইজ এ ভেরি টাফ জব,
তো পড়ানো ইজ আ ভেরি টাফ জব। তাই যতটা কভার আপ করানোর চেষ্টা পারছি আমি করাচ্ছি। এবার কিছু কোশ্চেন তো যাও তোমাদের যারা হয়তো অনেকের হয়তো অ্যালজেব্রা কনসেপ্টসগুলো হয়তো ক্লিয়ার, লিনিয়ার ইকুয়েশন কনসেপ্টসগুলো ক্লিয়ার নেই। কিন্তু আগের অঙ্কটা আমি ক্রস মাল্টিপ্লাই করলাম, অনেকেই হয়তো হয়তো কিছু কয়েকটা স্টুডেন্ট হয়তো আমার যে পুরোনো নতুন যারা স্টুডেন্ট আসছে, পুরো স্টুডেন্টদের অসুবিধা হওয়ার কথা না, পুরো স্টুডেন্টদের আমি সব কিছু এগুলো করানো আগের বার করানো আছে। তো আমার নতুন স্টুডেন্টদের হয়তো এগুলো অসুবিধা হতে পারে, আমি জানি না তাদের অ্যালজেব্রা কনসেপ্টস কীরকম আছে, এগুলো অসুবিধা হতে পারে। অসুবিধা হলে খুব ভয়ের কিছু নেই, আরে বাবা কী হলো আমি এটা বুঝতে পারলাম না কী হবে, ভয়ের কিছু নেই, কোনো ব্যাপার না। যখন আমি অ্যালজেব্রা পড়াবো তখন আবার এগুলো দেখিয়ে দেবো, বা আমাকে আলাদা করে আমাকে ফোন করবে রাত্রি 10টার পর আমাকে, বা অন্য রাত্রিবেলা ফোন করবে, সকাল 11টার আগে রাত্রি 10টার পর ফোন করবে, আমি এই অঙ্কগুলো বুঝিয়ে দেবো আবার, কোনো অসুবিধা। লাস্টের 3টে অঙ্ক যেটা করাচ্ছি আমি এটার আগের অঙ্কটাকে নিয়ে তো বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাও তো এই পার্টগুলো কিন্তু ভালো করে দেখো, লিনিয়ার অঙ্কগুলো খুব সোজা, কিন্তু ক্যালকুলেশনসগুলো একটু টাফ, কারণ নতুন একটু কনসেপ্টের ব্যাপার স্যাপার থাকে আছে বলে। তো ভালো করে দেখো এবার অঙ্কটা। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ গার্লস টু দ্য নাম্বার অফ বয়েজ, এটা স্কুলের নাম্বার অফ গার্লস আর বয়েজের রেশিও বলে দিয়েছে অফ 720 স্টুডেন্ট, বলছে 720টা স্টুডেন্ট আছে, তাদের মধ্যে টোটাল 720 স্টুডেন্টস আছে, তাদের মধ্যে বয়েজ আর গার্লসের রেশিও হচ্ছে তোমার 3:5। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার বলেছে ইফ 80 নিউ বয়েজ আর অ্যাডমিটেড টু দ্য স্কুল, বলে স্কুলে আরো নতুন 18টা বাচ্চা অ্যাডমিট হয়েছে, ঠিক আছে? তার ফলে যে বয়েজ আর গার্লসের যে রেশিওটা ছিল, তার ফলে যে বয়েজ আর গার্লসের, এবার বলে আচ্ছা ঠিক আছে 18 নতুন বয়েজ তোমার অ্যাডমিটেড হয়েছে, এবং বলে যে কতগুলো, ফাইন্ড হাউ মেনি নিউ গার্লস are to be admitted so that the ratio of the ratio of number of girls to number of boys may change to 2:3। বলছে নাম্বার অফ গার্লস টু দ্য নাম্বার অফ বয়েজের রেশিও 720 স্টুডেন্টস, অফ 720 স্টুডেন্টস আছে একটা স্কুলে, তাদের বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও 3:5। বলছে 18টা নতুন বয়েজ অ্যাডমিটেড হয়েছে। এবার তাহলে কতগুলো নতুন গার্লস অ্যাডমিটেড হবে যাতে এই যে 3:5 রেশিওটা চেঞ্জ হয়ে তোমার 2:3 রেশিওতে তোমার চেঞ্জ হয়ে যাবে। সো ব্যাপার যেটা হলো সেটা আমি বলি। তো দেখো তাহলে আমাকে বলেছে রেশিও অফ, শর্টে লিখছি, রেশিও অফ বয়েজ ইজ টু গার্লস বলেছে কত, 3:5। ভালো কথা, বয়েজ গার্লসের নাম্বার জানি না, বয়েজ গার্লসের নাম্বার জেনে তো বয়েজ গার্লসের নাম্বার বার করবেই করে। একটা কাজ করি, লেট দ্য নাম্বার অফ গার্লস অ্যান্ড বয়েজ বি, আচ্ছা নাম্বার অফ গার্লস অ্যান্ড বয়েজ বার করতে হবে না, ধরো এটা রেশিও আছে 10 টোটাল আছে, তাহলে আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে বার করতে পারি নাম্বার অফ বয়েজ আর নাম্বার অফ গার্লস। তাহলে বয়েজটা যদি ধরি, ফর্মুলা কি ছিল, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই সাম অফ দ্য টার্মস ইন্টু নাম্বার। তাহলে ফার্স্ট টার্মের জায়গায় কী বসবে, ফার্স্ট টার্মের জায়গায় 3 বসবে, সাম অফ দ্য টার্মসের জায়গায় কী বসবে, 3 + 5 বসবে, আর নাম্বারের জায়গায় কী বসবে, 720 বসবে। তাহলে এবার প্লাস করো, 3/8 × 720, এটা কাটছি 90 × 3 270, এই 270টা বয়েজ আমার বেরিয়ে গেল। এবার নাম্বার অফ গার্লস আমার বার করার খুবই সিম্পল, টোটাল নাম্বার অফ গার্লস মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 720, তার থেকে গার্লস মাইনাস করে দিলাম, করে আমার কত বেরোচ্ছে, তোমার হচ্ছে গিয়ে কত বেরোচ্ছে রে ভাই, 7
সরি রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস তো বলিনি, এটা গার্লস টু নাম্বার অফ বয়েজ ছিল এটা। আচ্ছা একটা কাজ করো, কোয়েশ্চেনটাই চেঞ্জ হয়ে যাবে, এরকম করা উচিত না। রেশিও অফ দ্য নাম্বার অফ গার্লস টু নাম্বার অফ বয়েজ বলেছে, তাহলে এটা কাজ করো, এটা রেশিও অফ গার্লস টু নাম্বার অফ বয়েজ, তাহলে জি ইস টু বি করে দাও, গার্লস ইস টু বয়েজ করে দাও, তাহলে বয়েজটা এক্সচেঞ্জ হয়ে গার্লস হয়ে যাবে, 270 বেরিয়ে গেল। তাহলে গার্লস যদি বেরিয়ে, তাহলে বয়েজ কত হবে? নাম্বার অফ স্টুডেন্টস থেকে তোমার 720 মাইনাস 270 করে তোমার আসছে হচ্ছে তোমার 450। সিম্পল হিসেব, তাই না? মানে আমি এটা ভুল লিখেছিলাম যে নাম্বার অফ গার্লস টু নাম্বার অফ বয়েজ ছিল, আমি বয়েজ ইস টু গার্লস 3:5 ধরে নিয়েছিল। বয়েজ ইস টু গার্লস রেশিও তো দেয়নি, গার্লস ইস টু বয়েজ, আমার রেশিওতে প্রথমেই পড়েছে না, যে আমাদের যে তোমার যে ইয়েটা অর্ডারটা চেঞ্জ করতে পারি না, গার্লস ইস টু বয়েজে লিখতে হবে। তাহলে গার্লস ইস টু গার্লসের নাম্বার কত? 3/3 ফার্স্ট টার্ম ডিভাইডেড সাম অফ দ্য 10 720, তাহলে গার্লস বেরিয়ে গেল। বয়েজ কত? 720 মাইনাস 270 গেল 450 বেরিয়ে গেল। সিম্পল হিসাব। আচ্ছা এবার বয়েজ আর গার্লসও বেরিয়ে গেল, খুব ভালো কথা। এবার কি হলো দেখো, এই পার্টটা কপি করে নাও, পজ করে ভিডিওটা কপি করে নাও। তো তো কি বলেছিল আমার নাম্বার অফ গার্লস, তোমার বলেছে যে নাম্বার অফ বয়েজ, তাহলে কত বেরো? নাম্বার অফ বয়েজ 450 বেরোলো, তাহলে 18 জন অ্যাড হয়েছে, তাহলে নতুন নিউ নাম্বার অফ বয়েজ কত? এখন টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ বয়েজ কত দাঁড়ালো? ধর নিউ নাম্বার অফ বয়েজ আর কি কত, নাম্বার অফ বয়েজ বিকাম প্রথমে তোমার কত ছিল? 450 ছিল, তার প্লাস 18 হয়েছে, তাহলে 450 প্লাস 18 ইকুয়ালস টু 468। ঠিক আছে। আচ্ছা এবার নাম্বার অফ গার্লস কত অ্যাডমিটেড হয়েছে জানি না, আমরা কি জানি? জানি না, খুব ভালো কথা, জানি না। ঠিক আছে, সো কতগুলো গার্লস অ্যাডমিট হয়েছে আমরা জানি না, আমরা এক্স ধরে নিলাম। তাহলে আমরা কি করতে পারি? তাহলে এখন নাম্বার অফ গার্লস বিকাম কত হবে? কত ছিল? আগে ছিল হচ্ছে তোমার 270 ছিল, প্লাস এক্স হয়ে গেল, ঠিক আছে, প্লাস তোমার এক্স হয়ে গেল, খুব সিম্পল একটা ব্যাপার। এবার এই কোশ্চেনটা মুছে দিচ্ছি। এবার দেখো তাহলে তোমার কিভাবে রেশিওটা দাঁড়া, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি দাঁড়াচ্ছে যে আমার নাম্বার অফ বয়েজ আর নাম্বার অফ গার্লসের রেশিও কত? 2:3 বলেছিল। নাম্বার অফ বয়েজ টু নাম্বার অফ গার্লসের রেশিও তোমার 2:3 বলেছিল, তাহলে নাম্বার অফ বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস টু দ্য নাম্বার অফ বয়েজ, তাহলে নিউ রেশিও যেটা হয়েছিল, নিউ রেশিও অফ জি ইস টু বি মানে গার্লস ইস টু বয়েজ কত হয়েছিল তোমার? 2:3 চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কি লিখে, নতুন আমার নাম্বার অফ গার্লস কত? নতুন নাম্বার অফ গার্লসের 270 প্লাস এক্স ডিভাইডেড বাই নাম্বার অফ বয়েজ কত? 468 ইকুয়ালস টু 2/3। এই দাঁড়ালো আমার ইকুয়েশনটা। এবার কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার আছে বস, মানে দুম করে তুমি যদি বেসিক্স অ্যালজেব্রা যদি কিছু না জানো তাহলে কিন্তু এগুলো করতে পারবে না। সো ক্রস লিনিয়ার ইকুয়েশন যদি বেসিক জিনিসগুলো না জানো তাহলে কিন্তু এগুলো করতে পারবে না। তো কি করবো দেখো, আমি ক্রস মাল্টিপ্লাই করছি। যারা এটা বুঝবে না পার্টটা, আমাকে ভিডিওটা দেখার পর আমাকে পিং করবে গ্রুপেই, স্যার বুঝিনি, তাদের জন্য আমি ফোন করে বোঝাতে হবে এই পার্টগুলো, খুব ক্রুশিয়াল পার্ট এটা। তো এবার দেখো ক্রস মাল্টিপ্লাই করছি, ভালো করে বোঝার চেষ্টা করি, এমন কিছু হাতি করে মাথায় ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে ইকুয়ালস টু ইমপ্লাইজ বসাচ্ছি 3 ইন্টু 270 প্লাস এক্স জাস্ট মাল্টিপ্লাই করলাম ইকুয়ালস টু 2 ইন্টু 468। এবার কি হয়, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয় 3 ইন্টু 270, 3 ইন্টু 270 করলে কত হয়?
আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখি পাচ্ছি বিকজ অনেকের কাছে ধরো ক্লিয়ার থাকবে না ব্যাপারটা। তো 3 ইন্টু 270 প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে 3 ইন্টু এক্স ইকুয়াল 2 ইন্টু 468 যা আছে আছে। এবার 3 ইন্টু 270 মাল্টিপ্লাই করলে আমার আসছে 810, এটা 3x হলো, এটা মাল্টিপ্লাই করলে আমার আসছে তোমার 936, তাহলে 3x কত হচ্ছে 936 মাইনাস 810, তাহলে 3x হচ্ছে তোমার 936 মাইনাস 810, 6 2 126 126 হয়ে গেল। জাস্ট কি করলাম, এইটা প্লাস ছিল, এটা সাইন প্লাস ছিল তো এটা এইদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে এসে আমার সাইনটা মাইনাস হয়ে গেল 816, এবার মাইনাস করলাম 126 হলো। এবার দেখো এটা এর সাথে মাল্টিপ্লাইতে আছে, যদি আমি শুধু এক্স এর ভ্যালু বার করতে চাই তাহলে কি হয় 126 ডিভাইডেড বাই 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কত হলো দেখো 3 4 12, 3 2 6, তাহলে x ইকুয়ালস টু 42। আর নতুন নাম্বার অফ গার্লস আমি ধরেছিলাম যে অ্যাড হয়েছে 42, তাহলে এখানে নাম্বার অফ নিউ গার্লস অ্যাডমিটেড, নাম্বার অফ নিউ গার্লস অ্যাডমিটেড হচ্ছে তোমার 1 আওয়ার ক্রসড। আচ্ছা এবার লাস্ট একটা আইসিএসসিদের জন্য, লাস্ট এটা আইসিএসসির জন্য এটাই লাস্ট। দেখো আমাকে বললো যে which ratio is greater, কোন রেশিওটা গ্রেটার বলে, কিভাবে দিয়েছে দেখি রেশিওটা, বলে 11:21 or 19:28, কোন রেশিওটা বড় বলেছে। তাহলে 11:21 মানে কি 11/21, আর 19:28 মানে কি 19/28, ফ্র্যাকশনে ভেঙে ভেঙে দিলাম। এবার তো দুটো ফ্র্যাকশনে কীভাবে কম্পেয়ার করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, ফ্র্যাকশনে দুটো মেথডে কম্পেয়ার করা অনেক নিয়ম আছে, এলসিএম করতে পারো, দুটো মেথডে এলসিএম করতে পারো। আমি সবচেয়ে ইজি সিম্পল মেথড বলে দিই, 11/21 19/28, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, তোমার 28 ইন্টু 11 মাল্টিপ্লাই করলাম, এটার সাথে 11 ইন্টু 28 করলাম, আমার 308 হয়ে গেল। 19 ইন্টু 21 করলাম 399 হয়ে গেল। তাহলে এই কোন নাম্বারটা বড়, 399 বড়, 399 is greater than 308, then 19/28 is greater than 11/21। তো সোজা হিসেব ভাই, তাহলে 19/28 is greater than 11/21, 19/28 is greater হয় 11/21 এর থেকে, তাহলে 19:28 is greater than 11:21। সোজা হিসেব। আইসিএসসিদের জন্য ভিডিওটা একটুকি, সিবিএসসির জন্য একটা ছোট্ট একটা পরে ভিডিও বানাচ্ছি আমি, যেটা কথা বলে দিই। আর যারা এই অঙ্কগুলো বুঝতে, এদের মধ্যে থেকে কিছু অঙ্ক যদি বুঝতে না পারে, প্যানিক করার কিছু নেই, আমাকে আলাদা করে বলবে, আলাদা করে গ্রুপে বলবে, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, যে আইসিএসসি আর সিবিএসসি স্টুডেন্টস আছে তারা যদি এখান থেকে যদি কোনো অঙ্ক না বুঝে থাকে আমাকে আলাদা করে গ্রুপে বলবে, আমি বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার না। ঠিক আছে।